নমস্কার। আজকে আমরা চলেছি দুর্গাপুর স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত গড় জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন দুধারে ঘন সবুজ জঙ্গল, আর সেই জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে অনেক দূরেই। এই গড় জঙ্গলের অবস্থান হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা সিডি ব্লকে। এই গড় জঙ্গলের সঙ্গে অনেক ঐতিহাসিক পৌরাণিক কাহিনী, জনশ্রুতি এবং কিংবদন্তি জড়িয়ে আছে রাজা সুরথের নাম, রাজা ইছাই ঘোষের নাম, মেধস মুনির আশ্রমের কথা, সমাধি বৈশ্যর কথা এবং লক্ষণ সেনের নাম। কিভাবে এতগুলো পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রের নাম এবং নানান জনশ্রুতি ও কিংবদন্তি এই গড় জঙ্গলের সঙ্গে জড়িয়ে আছে তা জানতে গেলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, একটুও স্কিপ না করে। দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য ও মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে, রাজা সুরথ রাজ্যহারা হয়ে ভাগ্য ফেরাতে তার রাজধানী বলিপুর, যা আজকের বোলপুর নামে পরিচিত, সেই বলিপুর ত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হন এই গড় জঙ্গল। রাজা সুরথের সঙ্গে সমাধি বৈশ্য নামে এক বণিকের দেখা হয় এই গড় জঙ্গলে। তিনিও তার ব্যবসায় সর্বশান্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসেন এই গড় জঙ্গলে। তাদের দুজনের সঙ্গে দেখা হয় মেধস মুনির, যার আশ্রম ছিল এই গড় জঙ্গলে। মেধস মুনি রাজা সুরথ এবং সমাধি বৈশ্যকে দেবী চণ্ডীর মাহাত্ম্য শোনান। মেধস মুনি রাজ্যহারা রাজা সুরথকে তার হৃত রাজ্য ফিরে পেতে এবং সর্বশান্ত হয়ে যাওয়া ব্যবসায়ী সমাধি বৈশ্যকে তার ব্যবসায় পুনরায় সফল হওয়ার জন্য দেবী দুর্গার পুজো করার পরামর্শ দেন। মেধস মুনির পরামর্শে এই গড় জঙ্গলে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পৃথিবীতে প্রথম মৃন্ময়ী দুর্গা মূর্তির পুজোর প্রচলন করেছিলেন। এই গড় জঙ্গলে আজও রাজা সুরথের প্রথম দুর্গাপুজোর বেদী মণ্ডপ, মেধস মুনির আশ্রম, শিবের মন্দির এবং শ্যামরূপা মায়ের মন্দির রয়েছে। তবে আজকে শুধুমাত্র আপনাদের শ্যামরূপা মায়ের মন্দিরের কথাই শোনাবো, যে শ্যামরূপা মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রাজা লক্ষণ সেনের নাম, রাজা ইছাই ঘোষের নাম এবং কবি জয়দেবের নাম। শোনা যায় আজ থেকে বহু বছর আগে এই শ্যামরূপা মায়ের মন্দিরে এক কাপালিক মায়ের কাছে নরবলি দিত, কিন্তু কবি জয়দেবের অলৌকিক কাণ্ডে কাপালিক সেই নরবলি প্রথা বন্ধ করে দেয়। আজকে শোনাবো আপনাদের সেই সব কাহিনী, শুধু ভিডিওটি আপনাদের পুরোটা দেখতে হবে। এই শ্যামরূপা মায়ের মন্দিরের সঙ্গে বিশেষ করে জড়িয়ে আছে রাজা ইছাই ঘোষের কথা, যার কথা ধর্মমঙ্গল কাব্যে রয়েছে। তিনি ছিলেন স্বাধীন চেতা, কোনো অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তিনি সমাজের নিচুতলার মানুষদের নিয়ে একটা সৈন্যদল তৈরি করেছিলেন, যেমন বাউরি, মুচি, হাঁড়ি, ডোম, বাগদি প্রভৃতি বিভিন্ন জাতের সমাজের দুর্বলতম মানুষদের নিয়ে একটা সৈন্যদল তৈরি করেছিলেন। বাংলার পাল রাজত্বকালে নয়াপালের সময় পাল রাজত্বে ভাঙন শুরু হয়। সেই সময় অনেক স্বাধীন চেতা সামন্ত রাজারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে ইছাই ঘোষ অন্যতম। ইছাই ঘোষ স্থানীয় সামন্ত রাজা কর্ণসেনকে পরাস্ত করে বর্ধমান জেলার এক বিস্তীর্ণ অঞ্চলে গড়ে তোলেন গোপভূমি বা ঢেকুর গড়। আজকের এই গড় জঙ্গল সেই গোপভূমি বা ঢেকুর গড়েরই অন্তর্ভুক্ত ছিল। চলুন গড় জঙ্গলে সেই শ্যামরূপা মায়ের মন্দিরে গিয়ে আমরা এই গল্পের পরবর্তী অংশটা শুনে নেব। আমরা শ্যামরূপা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন বাঁদিকে একটি মাইলস্টোন রয়েছে, তাতে লেখা রয়েছে শ্যামরূপার মন্দির 0 কিলোমিটার। আর এটা হলো মন্দিরের সামনে চত্বর। এখানে বেশ কিছু গাছপালা আছে, সেই গড় জঙ্গলের ঘন জঙ্গলের স্মৃতি বহন করে এখনো বেশ কিছু উঁচু উঁচু গাছপালা এখানে রয়েছে। আজ থেকে কয়েকশো বছর আগে এই শ্যামরূপা মায়ের মন্দির ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং সেই জঙ্গল এতটাই ঘন ছিল যে দিনের বেলাতেও জঙ্গলে আলো ঢুকতো না। সাধারণ মানুষ ভয় পেত সেই জঙ্গলে ঢুকতে। তাছাড়া ছিল কাপালিকের ভয়, এবং সেই কাপালিক যিনি মায়ের কাছে নরবলি দিতেন, তাই সাধারণ মানুষ এই জঙ্গলের ধারে কাছে ঘেঁষত না। তবে সেই ঘন জঙ্গল আজ আর নেই। তবে দুর্গাপুর স্টেশন থেকে আসার সময় আমরা ঘন জঙ্গল পেয়েছি এবং সেখানে শেয়াল, ময়ূর এবং হরিণের দেখা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামরূপা মায়ের মন্দির এবং বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির। শ্যামরূপা মায়ের মন্দির প্রাঙ্গণটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সেই মন্দির প্রাঙ্গণের মাঝখানে একটি বিশাল উঁচু ঝাঁকড়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অতীতের ঘন জঙ্গলের স্মৃতি বহন করে। কথিত আছে রাজা ইছাই ঘোষ এই শ্যামরূপা দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মা ভগবতী দেবীর উদ্দেশ্যে। স্থানীয় মানুষদের মতে আগে এই মন্দিরটিতে একটি বিশাল শিবলিঙ্গ ছিল, তাই জন্য স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরটি শিব মন্দির হিসেবেই পরিচিত ছিল। যদিও সেই শিবলিঙ্গটি আজ আর নেই, তবে শ্যামরূপা মায়ের মন্দিরের কাছেই রয়েছে একটি শিব মন্দির,
আপনারা সেই শিব মন্দিরের গর্ভগৃহের শিবলিঙ্গটিকে দেখতে পাচ্ছেন। মন্দিরটি সংস্কারের ফলে দেখতে একেবারে আধুনিক হয়ে গেছে। আপনারা দেখছেন মার্বেলের মেঝে এবং দেয়ালে টাইলস লাগানো রয়েছে। আপনাদের শিবলিঙ্গটিকে একটু ক্লোজে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে নিত্য পুজো হয়। আপনারা দেখলেন শিবলিঙ্গের কাছে একটি ত্রিশূল রয়েছে এবং আমার তৈরি সাপ রয়েছে। তবে এই শ্যামরূপা মায়ের মন্দির প্রতিষ্ঠা নিয়ে আরো একটি কিংবদন্তি চালু আছে সাধারণ মানুষের মধ্যে। গৌড়ের রাজা লক্ষণ সেন বিদেশে শত্রুর আক্রমণের ভয়ে এই গড় জঙ্গলে পালিয়ে এসে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মায়ের পুজো করতে শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামরূপা মায়ের মন্দির। বহুবার সংস্কারের ফলে এই মন্দিরটি তার প্রাচীনত্ব হারিয়ে অনেক আধুনিক হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গর্ভগৃহের প্রবেশ পথের ওপরে একটি বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, গড় জঙ্গলের শ্রী শ্রী মা শ্যামরূপার মন্দির। এই যে শ্যামরূপার নামটি, এই শ্যামরূপার নামটির পেছনেও কিন্তু একটি কিংবদন্তি আছে। শোনাবো আপনাদের সেই কিংবদন্তি। এবারে আপনাদের মন্দিরের গর্ভগৃহের প্রবেশ পথের বাঁদিকে দেয়ালে একটি কাগজ সাঁটা রয়েছে, সেই কাগজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে 3 জন পুরোহিতের নাম ও ফোন নম্বর দেওয়া রয়েছে। আপনারা যেদিন এই মন্দিরে আসবেন তার আগের দিন যদি এই নম্বরে ফোন করে যোগাযোগ করে রাখেন তাহলে কিন্তু মন্দিরে এসে আপনারা মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। কারণ মাকে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় এবং মাকে ভোগ নিবেদনের পর সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সামান্য প্রণামীর মূল্যে। এই মন্দিরের দেবী বিগ্রহের নাম যে শ্যামরূপা, সেই নামে একটি ফলক রয়েছে এই মন্দিরের দেয়ালে গর্ভগৃহের প্রবেশপথের উপরে, সেটি আপনাদের দেখিয়েছি। এবারে শোনাবো এই মন্দিরের দেবী বিগ্রহের নাম কি করে শ্যামরূপা হলো সেই কাহিনী। আপনাদের আগেই বলেছি যে এই মন্দিরে এক কাপালিক মায়ের কাছে নরবলি দিত। সেই কাপালিকের নরবলির নৃশংসতার কথা জানতে পেরে কবি জয়দেব ছুটে এসেছিলেন এই মন্দিরে এবং কাপালিককে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যে তোমার মা শ্যামার কাছে যে নরবলি দাও, তুমি এই বিগ্রহের মধ্যে তোমার মা শ্যামার রূপ দেখাতে পারবে? কাপালিক তার অক্ষমতা প্রকাশ করেছিলেন। তখন কবি জয়দেব তার আকুল স্বরে তার পূজিত ঈশ্বরের কথা স্মরণ করে এই বিগ্রহের মধ্যে শ্যাম অর্থাৎ কৃষ্ণের মূর্তি দেখাতে সক্ষম হয়েছিলেন এবং তারপর থেকে এই মন্দিরের বিগ্রহের নাম হয়ে যায় শ্যামরূপা বা শ্যামারূপা। আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহে ওপরে ও নিচে দুটি প্রস্তর মূর্তি রয়েছে, দুটি কিন্তু দশভুজা মা দুর্গার মূর্তি। এই দুর্গা মূর্তি সম্পর্কে আমরা জেনে নেব এই মন্দিরের এক পূজারীর কাছ থেকে এবং এই মন্দিরের গর্ভগৃহে কেন দুটি মূর্তির পুজো করা হয় সেই কাহিনী আপনাদের শোনাবো এবং এই মন্দিরের পুজোর সাথে মাইথনের মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পুজোর কথা জড়িয়ে আছে। শোনাবো সেই কাহিনী মন্দিরের পুরোহিতের কাছ থেকে। চলুন বন্ধুরা, আমরা পুরোহিতের মুখ থেকে এই মন্দির সম্পর্কে, এই বিগ্রহ সম্পর্কে কিছু কথা জেনে নেবার চেষ্টা করি। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামরূপা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের দাওয়ায় এই মন্দিরের যিনি পুরোহিত তিনি বসে আছেন, তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে এবং এই মন্দিরের যে বিগ্রহ আছে সেই সম্পর্কে কিছু কথা জেনে নেব। নমস্কার ঠাকুরমশাই, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্যামসুন্দর রায়। শ্যামসুন্দর রায়, আপনি কতদিন আছেন এখানে এই পূজারীর দায়িত্বে? আমি পূজারীর দায়িত্বে বেশি দিন নেই, আমরা 25-26 বছর আছি। 25-26 বছর ধরে এখানে পুজো করছেন? আপনার বংশ পরম্পরায় পুজো করেন? বংশ পরম্পরা পুজো হয়, আমাদেরকে নিয়ে 8 পুরুষ হলো। 8 পুরুষ হয়ে গেল পুজো। আচ্ছা, এই মন্দিরটি কতদিনের পুরনো বলে মনে এটা হয়? অনেক দিনের, এটা প্রায় 2000 বছর আগেকার সেন বংশের লক্ষণ সেন বল্লাল সেনের সময়কার। আচ্ছা 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 যখন আপনার নিচে একসময় অজয় নদী ছিল আচ্ছা এবং বক্তিয়ার খিলজির আক্রমণের পর আপনার সেই নদীপথ ধরে সেন বংশের লক্ষণ সেন বল্লাল সেনের সেন বংশ এখানে এসে আত্মগোপন করেছিল এবং সেই সময় উনি একটা গড় প্রতিষ্ঠা করেছিলেন। সেই গড়ের সভাকবি ছিলেন কবি জয়দেব। কবি জয়দেব, হ্যাঁ, এবং উনি প্রত্যেক দিন এখানে আসতেন। সেই সময় আমাদের এই যে এই মন্দিরটা আপনার এক কাপালিক নরবলিদান দিত। তো একটা মানুষকে বলি দেওয়ার জন্য যখন কাপালিক প্রস্তুত হয়েছে তখন কবি জয়দেব আসেন এবং সেই মানুষটার প্রতি তার মায়া হয় এবং বলে তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারে নাই, কিন্তু কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। মানে ওখানে শ্রীকৃষ্ণের রূপটা দর্শন করিয়েছিলেন, অসি ছেড়ে বাসি ধরেছিল। অসি ছেড়ে বাসি ধরেছিলেন। হ্যাঁ, এই আচ্ছা, জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। শ্যামরূপা। এই নামের অপভ্রংশ হয়ে অনেকে সামারূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে দুর্গা এবং এই মূর্তিটা আপনার
মানে সেন বংশেরই প্রতিষ্ঠা যখন ছিল তখন আপনার দুটো সোনার মূর্তি ছিল। এবারে সেই সময় পরবর্তীকালে এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনায় সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে যখন লাওসেনের যুদ্ধ হয় তখন কেউ পরাজিত হন না। উনি ধর্মরাজের উপাসক, ইনি ছিলেন মায়ের উপাসক লাউসেন। হ্যাঁ, পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন, কারণ ওনার একটা বাধা ছিল। কিন্তু অন্যদিকে লাওসেনকে ধর্মরাজ বলেছিল, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারিস তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। তাহলে এই যুদ্ধে জেতা সম্ভব নয় লাউসেনের পক্ষে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই যখন মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাওসেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। পরাজিত হওয়ার পর আমাদের এখানে দুটো সোনার মূর্তি ছিল। একটা মূর্তি উনি নিচে দ্বীপসাগরে বিসর্জন করেছিলেন, কে আপনার ইছাই ঘোষ ইছাই ঘোষ। আচ্ছা, বিসর্জন করেছিলেন এবং উনি আতুতায়ীর হাতে নিহত হয়েছিলেন, যার জন্য ওনার স্মৃতির উদ্দেশ্যে দেউলের যে মন্দির, সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওইটা আসলে শিব মন্দির ছিল না, ওইটা ইছাই ঘোষের স্মৃতিস্তম্ভ হিসাবেই পরিচিত ছিল। পরবর্তীকালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার ইছাই ঘোষের যে মানস কন্যা ছিল, মা পালিত কন্যা, সে তার বিয়ে হয়েছিল আপনার পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। সে বলতো আমি বাবা মাকে নিয়ে যাব, সেখানে যেয়ে পুজো দেবো। তখন বলেছিল ঠিক আছে, আমার যখন অবস্থা মানে বয়স হবে, যখন আমি পারবো না সেই সময় নিয়ে যাবি। তো উনি যখন শুনলেন যে বাবা যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন, তখন উনি আসেন, এসে দেখেন যে উপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে। উপরের মূর্তিটা তো ইছাই ঘোষ ওই নদীর জলে ফেলে দিয়েছে করেছিলেন। এবারে এই নিচের মূর্তিটা ঘোড়ার পিঠে করে নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। আচ্ছা, যার কারণে আমাদের এখানে 12টার মধ্যে ভোগ পুজো হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। আচ্ছা, 12টার মধ্যে অন্ন ভোগ দেওয়া সম্ভব হয় না বলে আমরা রোজ মাকে পায়েস বা পরমান্নের ভোগটা নিবেদন করি। আচ্ছা। এখন আপনার এই ভোগটা ধরুন পার ডে 200 টাকা করে খরচা হয়, ওরা অনেকে হয়তো একদিন কি 4 দিনের খরচা দিয়ে যায়, সেইভাবে আমাদের এই পায়েসের ভোগটা চলে। আর দুর্গা পুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখান থেকে একটা অলৌকিক আওয়াজ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় তোপধ্বনি। এই আওয়াজটা শোনার জন্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন আসে। সেই সময় আপনার এখানে সরকারি অনুদান যেটা দেয় এবং বিভিন্ন মানুষ যেটা দান করে, সেই দিয়ে এখানে মহোৎসব হয়। প্রায় 15-16 হাজার মানুষের মেলা বসে এবং তাদের সেবার ব্যবস্থা করা হয়। এবং এইভাবেই আমাদের ধরুন জন্মাষ্টমী, রামনবমী, অক্ষয় তৃতীয়া, এই সমস্ত অনুষ্ঠানগুলো পালিত হয়। আচ্ছা, আচ্ছা, যে মূর্তিটা গঙ্গায় মানে বরাকরের নদীতে মানে ফেলা হয়েছে, সেই মূর্তিটা উদ্ধার হয়নি? সেটা উদ্ধার হয় না। আর আমাদের এইখানে যে দ্বীপসাগরে বিসর্জন করা হয়েছিল, সেটাও উদ্ধার হয়। সেটা কোনো মূর্তি উদ্ধার করা হয়নি? মাটির তলে আপনার চলে গেছে। আচ্ছা, এখানে যে দুটি মূর্তি এখন বর্তমানে দেখা যায় মন্দির আপনি নিচে দেখছেন শ্বেত পাথরের মূর্তি, সেটা সেই তখনকারই, সেই রাজাদেরই তৈরি করা মূর্তি। ওই ইছাই ঘোষ বা লাউসেনের আমলে? হ্যাঁ, ওনাদেরই মানে কি বলবো, ওনারাই এই প্রতিষ্ঠা করেছিলেন। ওই মানে নিচে যে মানে নিচে যে মূর্তি, যে পাথরের শ্বেত পাথরের মূর্তি, আর ওপরে যেটা এটা আমরা 5-6 বছর আগে এক ভদ্রলোক দান করেছিলেন। আচ্ছা, এবং যেহেতু আমাদের ধরুন দুটো মূর্তির উপরে পুজো হতো, তাই আমরা দুটো মূর্তির উপরেই পুজো করি। আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, আপনার কাছ থেকে অনেক অনেক তথ্য জানলাম এই মন্দির এবং বিগ্রহ সম্পর্কে। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আর মাকে তো আমার প্রণাম জানিয়েছি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন। আমরা যেদিন গড়জঙ্গলে মা শ্যামরূপার মন্দিরে গিয়েছিলাম, তখন চলছিল বাসন্তী পুজো, আর সেদিনটা ছিল মহাসপ্তমী। আপনারা দেখছেন গর্ভগৃহে মাকে মহাসপ্তমীর পুজো নিবেদন করা হচ্ছে পুরোহিত মশাইয়ের পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আপনারা মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দিরের বিগ্রহ পুজো এবং নানান কাহিনী শুনতে পেলেন। আমি শুধুমাত্র একটি ঘটনার কথা বলে আজকের ভিডিও শেষ করব। আপনাদের আগেই বলেছে রাজা ইছাই ঘোষের কথা, যিনি স্থানীয় রাজা কর্ণসেনকে পরাজিত করে বর্ধমানের বিস্তৃত অঞ্চলে ঢেকুরগড় বা গোপভূমি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজা কর্ণসেনের পুত্র লাউসেন তার পিতার পরাজয়ের প্রতিশোধ নিতে অজয় নদের তীরে এসে উপস্থিত হন ইছাই ঘোষকে যুদ্ধে পরাজিত করার জন্য। কিন্তু ইছাই ঘোষ এবং লাউসেন দুজনেই ছিলেন সমান যোদ্ধা, রণকুশলী।
তারা কেউই কাউকে যুদ্ধে পরাজিত করতে পারছিলেন না। কিন্তু রাজা কর্ণসেনের পুত্র লাউসেন জানতেন ইছাই ঘোষের এক দুর্বলতার কথা। তাকে যদি শনিবার দিন যুদ্ধে আহ্বান করা যায় তাহলে রাজা ইছাই ঘোষকে অনায়াসে যুদ্ধে পরাজিত করা সম্ভব। কিন্তু মায়ের নির্দেশে শনিবার দিন যুদ্ধে যেতে চাইছিলেন না রাজা ইছাই ঘোষ। তখন লাউসেনের পুত্র কর্ণসেন অজয় নদের তীরে দাঁড়িয়ে ইছাই ঘোষকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। শেষে উত্ত্যক্ত হয়ে রাজা ইছাই ঘোষ তার সৈন্যদল নিয়ে অজয় নদের তীরে যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে কর্ণসেনের পুত্র লাউসেন জয়ী হন এবং রাজা ইছাই ঘোষের মায়ের কথা না শুনে শনিবার দিন যুদ্ধে যাওয়ার ফলেই রাজা ইছাই ঘোষ পরাজিত ও নিহত হয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ভ্রমণে থাকবেন। আপনারা ভিডিও শেষ অংশে দেখতে থাকুন শ্যামরূপা দেবীর মন্দিরের গর্ভগৃহে দুটি দেবী মূর্তির বিগ্রহের ছবি।